গল্পের নাম ভোমরার ভালোবাসা। কলমে মোর্শেদা হোসেন রুবি। সকল পর্ব একত্রে। অনভ্যস্ত ভঙ্গিতে লেহেঙ্গার ঘের সামলে পল্লবী যখন তার বাসর ঘরে পৌঁছুল, তখন বিয়েবাড়ির উৎসব স্মিমিত প্রায়। চারিদিকের হই হুল্লোড় উচ্ছ্বাস কমে গিয়ে যুদ্ধ শেষের ক্লান্তি ভর করেছে সবার মাঝে। একটু আগেও ছাদে হাই ভলিউমে হিন্দি গান বাজছিল, এখন সেটা বন্ধ। গানটা বন্ধ হবার সাথে সাথেই যেন ঝপ করে নিস্তব্ধতা গ্রাস করল পুরো বাড়িটাই। পল্লবীর মনের অবস্থার সাথে পরিবেশের অবস্থা এখন পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বুকের ভেতর থম ধরা ভাবটা তাল মিলিয়েছে বাড়ির থমথমে ভাবের সাথে। ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে ঘড়ি দেখল পল্লবী। রাত ৩টা। চারিদিকে কোন সাড়াশব্দ নেই। ওকে এই ঘরে পৌঁছে দিয়েই সব হাওয়া। খুট শব্দে দরজার দিকে তাকালো। অফ হোয়াইট শেরওয়ানির আভাস পাওয়া যাচ্ছে। ঝট করে মুখ ফেরালো পল্লবী। কিচ্ছু দেখেনি এমন ভান করে দ্রুত ঘোমটা টেনে বুক পর্যন্ত নামিয়ে আনল। পা দুটোকে চট করে গুটিয়ে নিল কোলের কাছে। মনে মনে যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে, তারপরেও দ্রিম দ্রিম শব্দে ঢাক বাজাচ্ছে হৃৎপিণ্ড। যত যাই হোক না কেন, একজন সম্পূর্ণ অপরিচিতের সাথে একা একটা ঘরে নিজেকে দেখবে, এটা কল্পনায়ও ছিল না। জ্ঞান বুদ্ধি হবার পর থেকেই ভেবে রেখেছে যাকে বিয়ে করবে তাকে আগে চিনবে, জানবে, ভালোবাসবে। তারপর ভালোবাসার মানুষটার সাথে রোমান্স করবে, তাকে নিয়ে স্বপ্ন দেখবে। সেই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য দুজনে মিলে অনেকগুলো পরিকল্পনা করবে। যতবার পরিকল্পনা করবে ততবার শিহরিত হবে। তারপর একদিন সেই পরিকল্পনার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে ফুলের পাপড়ি বিছানো পথে তার কোলে চড়ে বাসর ঘরে ঢুকবে। আরেকটা পরিকল্পনা ছিল বাসর নিয়ে। সেটা হলো ওদের বাসরটা হবে কোন একটা ইট কিংবা ছোট জাহাজে, যেমনটা নাটক বা হিন্দি সিরিয়ালে দেখায়। এরকম আরো কত কি যে পরিকল্পনা করে রেখেছিল। সবই ভেস্তে গেছে দুটো পরিবারের জেদ আর অভিমানের কারণে। বিচ্ছিন্ন হয়ে গেছে ওরা দুজন। মানে বলছি মাহিন আর পল্লবীর ভালোবাসার গল্প। মাহিন পল্লবীর চাচাতো বোনের দেবর, সম্পর্কে ওর বেয়াই। দুজন দুজনকে অনেক দিন থেকেই জানত। চাচাতো বোনের বিয়ের দিনই ওদের প্রথম দেখা। চাচাতো বোনটার বিয়ে হয়েছে গত 5 বছর আগে। সেই হিসেবে বলা যায় তারুণ্য পেরোনোর পরপরই দুজন দুজনকে পেয়েছে। তারপর একদিন মাহিনের আগ্রহে প্রণয়। সেও এক নাটকীয় মুহূর্ত। চাচাতো বোনের বিয়ের দিন বরের জুতা লুকানোর সময়ই মাহিনের সাথেই ওর তর্ক বাধে। সেই তর্ক থেকে অভিমান ভাঙানোর পথ ধরে প্রেম। পল্লবী ঠিক এমনটাই চেয়েছিল। হাম আপকে হ্যায় কৌন স্টাইলে সম্পর্কের ভিত রচিত হবে। হয়েছিল তাই। কিন্তু শেষটা তেমন হয়নি। হঠাৎ একদিন সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। কি অবস্থা তোমার? ভারী অথচ নরম কণ্ঠের ডাকে থতমত খেয়ে গেল পল্লবী। খেয়ালই করেনি লোকটা কখন ওর মুখোমুখি এসে দাঁড়িয়েছে। পল্লবী সামান্য নড়েচড়ে বসল, জবাব দিল না। লোকটা আস্তে করে বসে পড়ল ওর সামান্য দূরত্বে। পল্লবী যে জবাব দেয়নি তাতে তার কোন বিকারই নেই।
যেন জিজ্ঞেস করা দরকার ছিল তাই করেছে। লোকটা মন দিয়ে শার্টের হাতা থেকে কাফলিং খুলতে লাগলো। পল্লবী জবাব না দেয়ায় ফের তাকালো। তারপরই হেসে উঠল। ও কি, অত লম্বা ঘোমটা দিয়ে বসে আছো কেন? আজকাল কেউ ঘোমটা দিয়ে বসে থাকে নাকি? অবশ্য আমি সরাবো এই আশায় ঘোমটা টেনে রাখলে ভিন্ন কথা। কৌতুকের স্বরে বলল সে। পল্লবীর মনে পড়ল লোকটার নাম সাদা। মাত্র গত সপ্তাহেই ওদের বাসায় প্রস্তাব করেছে এর মা। আর আজই বিয়ে হয়ে গেল। মাত্র 8 দিনে সব শেষ। এত দ্রুত কারো সম্বন্ধ স্থির হয় জানত না পল্লবী। ও তখনও মাহিনের স্বপ্নে বিভোর। হুট করে একদিন বড় ভাবির চোখে পড়ে গেল। আর ওই বদমহিলা কোনোরকম সতর্ক বার্তা না দিয়ে সোজা বড় ভাইয়ার কানে তুলে দিল কথাটা। বড় ভাইয়া বলল মাকে, মা বলল বাবাকে। কোনোরকম তু শব্দ না করে তারা গোপনে পাত্র খুঁজতে লেগে গিয়েছিল। তখনও পল্লবী জানে না যে বাড়িতে ওর জন্য পাত্র খোঁজা হচ্ছে। যেদিন জানল সেদিন একটা হাঙ্গামা খাড়া করার চেষ্টা করেছিল, কিন্তু বাবার জন্য পারেনি। তিনি আত্মাহুতি দেবার ভয় দেখালেন আর পল্লবী কাঁদতে কাঁদতে কবুল বলল। শব্দ করে দীর্ঘশ্বাস পড়ল পল্লবীর। তোমার বেশি টায়ার্ড লাগছে। লোকটা হঠাৎ উঠে পল্লবীর কাছাকাছি এসে বসতেই সে সাত করে তার পা জোড়া সরিয়ে নিল। লোকটার হাসিমুখ সামান্য মিয়ে গেল। কিছুটা হকচকিয়ে গিয়ে বলল, আমাকে এত ভয় পাবার কিছু হয়নি। আমি মানুষ পল্লবী। অমানুষ নই যে ক্ষমতা হাতে পাওয়া মাত্রই নিজের অধিকার দেখাতে শুরু করব। আমার রুচিতে কুলাবে না। বলে উঠে দাঁড়িয়ে সামান্য তফাতে সরে গেল। ঘোমটার আড়াল থেকে তার ম্লান মুখ দেখে মনে হলো মাইন্ড করেছে। আনমনা ভঙ্গিতে শার্টটা খুলে ফেলল সাদা। সেটাকে হ্যাঙ্গারে ঝুলিয়ে ফের পল্লবীর সামনে এলো। বেল্টের বকল সালগা করতে করতে বলল, আসলে এত তাড়াহুড়ায় বিয়েটা ঠিক হয়ে গেল যে তোমার সাথে একটু ভাব জমানোরও সময় পেলাম না। বিয়ের কথা ঠিক হবার পর একদিন অবশ্য ফোন করেছিলাম, তুমি রিসিভ করনি। আমিও আর কল ব্যাক করিনি। ভাবলাম নিজেকে সময় দিচ্ছ। ক্র্যাচ করে চেইন খোলার শব্দে দুহাতে মুখ ঢাকল পল্লবী। তারপরই মেজাজটা প্রচণ্ড খিচড়ে গেল। রাগ দমিয়ে রাখতে না পেরে দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি বলুন তো? এখানে দাঁড়িয়েই ব্যক্তিগত কাজ সারছেন। এখান থেকে সরে গিয়েও তো পাল্টাতে পারেন। ননসেন্স। শেষের শব্দটা অভ্যাসবশত বলা। পল্লবীর মুদ্রাদোষ এটি। বাড়িতে মায়ের কাছেও কম বকা খায় না এই ননসেন্স শব্দটা যত্রতত্র ব্যবহারের জন্য। শব্দটা উচ্চারণ করেই থতমত খেয়ে গেল পল্লবী। লোকটা হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওর দিকে। পল্লবী নিজেও লজ্জা পেল। যা ভেবেছিল ব্যাপারটা যে তা ছিল না বুঝতে পেরে আরেক দফা লজ্জিত হল। সাদাবের হাতে একটা নেভি ব্লু রঙের ট্রাউজার যেটার চেইন টানার শব্দে চমকেছিল সে। সাদাবের হাতে তখনও ট্রাউজারটা ধরা। সে অবাক হয়ে পল্লবীর দিকে তাকিয়ে থেকে বলল, কি বললে? না, কিছু না।
সাদাব নীরবে দাঁড়িয়ে রইল মুহূর্তখানেক। তারপর হাত থেকে ট্রাউজার ফেলে দিয়ে আগের মতো দূরত্ব রেখে বসল। খানিকটা গম্ভীর স্বরে বলল, তুমি আসলে আমাকে কি ভেবেছ? কামুক। বাসর রাত বলে ঘরে এসেই হামলে পড়ব বউ এর উপর। সাদাবের কণ্ঠস্বর খানিকটা আহত শোনাল। পল্লবী বলবে না ভেবেও ঘোমটা সরিয়ে বলে বসল, দেখুন, কে কোন চরিত্রের তা তো আর চেহারায় লেখা থাকে না। তাছাড়া। পল্লবী খানিক দ্বিধা করল। সাদাব অবাক হয়ে ওকে দেখছে। পল্লবী বলল, তাছাড়া বিয়েটার জন্য আমি মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলাম না। হুট করে হয়ে গেল। সেটা তো আমিও ছিলাম না। ছবি দেখে হ্যাঁ বললাম কি না বললাম তার দুদিন পরেই আকল। ব্যাপারটা আমার জন্যেও সেরকমই যেরকম তোমার জন্যে। আপনাদের ছেলেদের কথা আলাদা। আপনারা সব পারেন। একটা মেয়ে হলেই চলে। উষ্মা চাপতে পারল না পল্লবী। সাদাব এবার বিস্ময়ে স্থির হয়ে গেল। শান্ত ভঙ্গিতে বলল, তাই নাকি? ছেলেদের সম্পর্কে বেশ ইন্টারেস্টিং তথ্য জানো দেখছি। আমি নিজে ছেলে হয়েও এত কিছু জানি না। ফাইন, তা কতজন ছেলেকে জানো শুনি? তোমার বাবা ভাইয়ের কথা বলছি না। বাকিদের কথা বলছি। কাজিন বা বন্ধু বান্ধব। ছেলেদের সম্পর্কে যেভাবে বললে তাতে তো মনে হলো ছেলেদের সম্পর্কে অনেক কিছুই জানো। ভেবে রাখা কথাগুলো খেই হারালো এবার। পল্লবী থতমত ভাব কাটিয়ে ওঠার আগেই শুনল সাদাব বলছে, কিছু মনে করো না, বিয়েটা কি তোমার অমতে হয়েছে? মানে জোর করে দিয়েছে ফ্যামিলি থেকে? পল্লবী নীরব। কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না। ভেবেছিল লোকটা আহ্লাদ দেখাতে এলে সে তার গুছিয়ে রাখা কথাগুলো বলবে। প্রশ্নোত্তরও মনে মনে সাজিয়ে রেখেছিল। লোকটা যখন বলবে, তোমার কি আমাকে পছন্দ হয়নি? পল্লবী তখন বলবে, আমার একজনকেই পছন্দ, আর সে হলো মাহিন। লোকটা তখন বলবে, ঠিক আছে, আজ থেকে আমরা সবার সামনে স্বামী স্ত্রী, কিন্তু চার দেয়ালের ভেতরে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। আমি তোমার ওপর কোন জোর খাটাতে যাব না। কিন্তু একটা অনুরোধ, কেউ যেন। এই মেয়ে, মুখ তোলো আর ঘোমটা খোলো। ভাবনার স্বচ্ছ কাঁচ চুরমার হয়ে গেল পল্লবীর। ভ্যাবাচ্যাকা খেয়ে তাকালো সাদাবের দিকে। কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। চেহারায় একটু আগের নম্রতা গায়েব। ভীষণ রাগী দেখাচ্ছে। কি হলো, শুনতে পাওনি কি বলছি? সোজা হয়ে বসো, কথা বলো আমার সাথে। ঘোমটা পরে নাটক করার তো দরকার নেই। আমার কথার জবাব দাও। চিবিয়ে চিবিয়ে কথাগুলো উচ্চারণ করল সাদাব। পল্লবী লক্ষ্য করল কথা বলার সময় কপালের শিরা ফুলে উঠেছে লোকটার। বাপরে, রাগী নাকি? যা ইচ্ছে হোক, সে ভয় পাবার পাত্রী না। মনে সাহস জড়ো করে বলল, হ্যাঁ, আমার অমতে হয়েছে। আমাকে কোনোরকম জানান না দিয়েই তারা সব অ্যারেঞ্জ করেছে। সাদাবের চোখে বিস্ময় ঝরে পড়ল এবার। অস্ফুটে বলল, তাহলে তুমি রাজি হলে কেন? মানা করে দিলে না কেন? সাদাবের একথায় ফুঁপিয়ে উঠল পল্লবী। কান্না সামলে বলল, বাবা ভয় দেখালো সে আত্মহত্যা করবে, আর মা বলল
এক মিনিট। হাত তুলল সাদাব। মানে তুমি বলতে চাইছো তোমার বাবা আত্মহত্যা করবে তাই তুমি তাকে বাঁচাতে কবুল বলেছ যেন আমার বাবা মাকে মারতে পারো? সাদাবের দৃষ্টিতে আগুন। পল্লবী এবার সামান্য ভরকে গেল। আপনি কথাকে এত ঘুরাচ্ছেন কেন? আমি কখন বললাম? থামো। তুমি কি বলেছ তা আমি শুনেছি। তুমি শুধু বলো আমার বাসর ঘরে তুমি কি করছো? কে তোমাকে অধিকার দিয়েছে আমার পরিবারের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার? হাউ ডেয়ার ইউ! কে তোমার পা ধরে সেধেছিল যে এসে কবুল বলে আমাকে উদ্ধার কর? চুপ করে থেকো না, আনসার মি। চাপা স্বরে গর্জে উঠল সাদাব। পল্লবী কোন উপায় না পেয়ে এবার কেঁদে ফেলল। ওর কান্নার শব্দে যেন রাগে ভাটা পড়ল সাদাবের। সে হাত মুঠো করে পায়চারি করল রুমে। পল্লবী কাঁদতে কাঁদতেই দেখল সাদাবের ক্ষোভের বহিঃপ্রকাশ। আছড়ে চুরমার করল পিদিম জ্বলতে থাকা ইটালিয়ান পানির পাত্রটা। ভয় এবার গলার স্বর বুঝে এলো পল্লবীর। একবার মনে হলো লোকটাকে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে, থাক ভাই, যা হবার হয়েছে। রাগ কইরেন না, বাদ দেন। আসেন দুজনে সংসার করি। কি করতে হবে বলেন? কিন্তু সাহসে কুলাল না। এ কথা শুনে লোকটা যদি ওর চুলটুল মুঠো করে ধরে বসে তাহলে মান ইজ্জত থাকবে না। পার্লার থেকে খোপা করেছে, এলোমেলো হলে বিশ্রী দেখাবে। কান্নাটাই তো সাবধানে করতে হচ্ছে। গন্ড বেয়ে পানি নামতে দিচ্ছে না। দাগ পড়ে যাবে মুখে, দেখতে খুব বাজে লাগবে। তাছাড়া সংসারী যদি না করে মারধর খেতে যাবে কোন দুঃখে? পল্লবী এবার সামান্য জোরে ফু পিয়ে উঠল। ও খেয়াল করে দেখেছে পল্লবী কাঁদলে সে একটু নরম হয়। তার মানে আপাতত কান্নার উপর থাকতে হবে। এই মেয়ে, চুপ কর। কাঁদবে না, একদম চুপ। চাপা ধমকের সুরে কঠিন স্বরে বলল সাদাব। অমনি দরজায় টোকা পড়লে সাদাব নিজেই দরজা খুলতে গেল। বাইরে সাদাবের বর্বনের গলা শোনা গেল। কি হয়েছে রে সাদাব? কোন সমস্যা? না আপা, কিছু না। এমনিই ভাসটা পড়ে গেল। কাপা গলায় কোনোরকম সান্ত্বনা দিয়ে বোনকে ফেরত পাঠিয়ে দরজা এঁটে দিল সাদাব। হেঁটে এসে পল্লবীর সামনে দাঁড়াল। দুই কোমরে দুই হাত, যেন কিছু ভাবছে। একটু পর বলল, শোন, তোমাকে একটা কথা বলি। দয়া করে নাকি কান্না বন্ধ কর, নয়তো রেগে গেলে। নিজেকে সামলে নিল সাদাব। ধরা গলায় বলল, এটা ফাজলামি করার জায়গা নয়, প্লিজ স্টপ ক্রিং। পল্লবী থেমে গেল সাথে সাথে। সাদাব কঠিন সুরে বলল, এবার ভালো করে শোন আমি কি বলছি। কি শুনছ? পল্লবী মাথাও নাড়ল। ছোট্ট করে জি ও বলল। সাদাব কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, তুমি যেহেতু নিজেই বলেছ তোমার এ বিয়েতে মতো নেই এবং এই কথার সমর্থনে কিছু বাজে কথাও বলেছ ছেলেদের নিয়ে, কাজেই তোমার কথাই এখানে ধর্তব্য। তোমার ব্যক্তিগত মতামতটাই এখানে আসল। আমি আমার কথাটা বলি। যেহেতু বিয়ে হয়ে গেছে, 10 জন দেখেছেও সেটা, কাজেই পুরো ব্যাপারটার মধ্যে আমার ও আমার পরিবারের মানসম্মান জড়িয়ে পড়েছে।
কোনো রকম অন্যায় না করেও আমার পুরো পরিবার এখন সম্মানহানির মুখে, বলে ডান হাতের আঙুল দিয়ে চোখের কোণগুলো মুছে নিল একবার। স্বগতোক্তির সুরে বিড়বিড় করে বলল, মানুষকে কেন যে এমন ভৃতে ধরে। যাই হোক, তোমার এসব প্রেমকাহিনীতে আমি আর আমার পরিবার নেই। এ ব্যাপারে আমাদের আগেও কোন ভূমিকা ছিল না, এখনো নেই। কাজেই তুমি তোমার লাভ স্টোরির মেজাজ এখানে দেখাবে, এটা আমি সহ্য করব না। কাল বা পরশু তোমার বাসা থেকে লোক ডাকবো, তোমার বাপ ভাইকে আসতে বলবো, তারপর যা হবার হবে। তার আগে আমার ফ্যামিলির সাথে কোনোরকম তাং ফাং করার চেষ্টা করলে ভুল করবে। ওই যে হাবিজাবি খেয়ে মরার নাটক করবে বা তোমার অপদার্থ লাভার এসে আমার বাড়ির সামনে হা করে দাঁড়িয়ে থাকবে, ওসব যেন না হয়। খবরদার। স্বর কঠিন হলো সাদাবের। যা করার আছে নিজের বাড়ি গিয়ে করবে। আমার বাবা মা আমাদের এভাবে মানুষ করেনি। আমার বাবা মায়ের সম্মান আমার জীবনের চেয়ে বেশি মূল্যবান। কাজেই সাবধান করে দিচ্ছি, আমি সম্মানজনকভাবে তোমাকে বিদায় দেব, কিন্তু তার আগ পর্যন্ত তোমার কারণে যেন আমার পরিবারের মানসম্মানের ওপর কোন আঘাত না আসে। মনে থাকবে। সাদাব তর্জনী তুলল, যেন কঠিন হৃদয়ের গুরুজন শাসাচ্ছে। পল্লবী ঢোক গিলে মাথা নাড়ল। সাদাবের চোখ জোড়া লালচে দেখাচ্ছে। পল্লবীর নীরবতা যেন ওর সহ্য হচ্ছে না। চোখের জল সামলে ফের বলল, যদি সেরকম কিছু হয় তবে মনে রেখ, তোমাদের বাড়ির একটা মানুষকেও ছাড়ব না আমি। সবগুলোকে জেলের ভাত খাওয়াব। ফালতু মেয়ে গছিয়ে দেবার জন্য মানহানি মামলা করব। কাজেই যতক্ষণ পর্যন্ত এটা সিস্টেমেটিক ওয়েতে মীমাংসা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুমুদ বালিকা হয়ে থাকবে। এটা আমার আদেশ। মনে থাকবে। জি। পল্লবী এবার ছোট্ট করে জবাব দিল, সাথে মাথাও নাড়ল। মনে থাকবে। আমি একজন সদ্যবিবাহিতা মেয়ে। আমার বয়স 22 বছর। আমি একটা ছেলেকে ভালোবাসি। সে আমার কাজিনের দেবর। যেদিন আমার কাজিনের বিয়ে হয় সেদিনই আমরা পরস্পরের প্রেমে পড়ি। যদিও প্রেমটা ঝগড়া দিয়ে শুরু, কারণ সে আমাদের নতুন বরের জুতা চুরি করতে দেয়নি। উপরন্তু অনেক কষ্টে চুরি করার পর আরেকজনকে কিছু ঘুষ দিয়ে জুতা বের করে এনেছে। আর আমাদের পাওনা টাকা থেকে আমাদের বঞ্চিত করেছে। সেই দিন প্রচণ্ড ঝগড়া হয় তাদের সাথে আমাদের। পরে উনি আমাকে সরি গিফট পাঠায়। আমাদের বন্ধুত্ব হয়ে যায়। সেই বন্ধুত্ব থেকে প্রেম আজ 4.5 বছর ধরে চলছে। আমি তাকেই মনে মনে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমার পক্ষে আর কাউকে স্বামী হিসেবে মানা সম্ভব না। এদিকে আমাদের প্রেমের খবর জানাজানি হয়ে যাওয়ায় গত পরশু রাতে আমার পরিবার আমাকে জোর করে, মানে থ্রেট দিয়ে বিয়ে দিয়ে দেয়। গতকাল আমার বাসর রাত গেছে। জীবনের সবচেয়ে কঠিন একটি রাত পার করেছি আমি। আমার স্বামীকে আমার প্রেমের কথা বলে ফেলায় সে আমাকে অনেক বকাঝকা করেছে। ঘরের ভেতর ভাঙচুর করেছে। আমার বাপ মা ভাই ভাবিকে জেলের ভাত খাওয়ানোর ভয় দেখিয়েছে। এখন আমি কি করতে পারি? প্লিজ আমাকে একটা ভালো বুদ্ধি দিন, যেন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারি। এই বদমেজাজি লোকের সংসার আমাকে করতে না হয়। উনি এখন নাস্তার টেবিলে মায়ের সাথে গুট গুট করছেন।
এই সুযোগে আমি পোস্টটা লিখলাম। প্লিজ তাড়াতাড়ি এপ্রুভ করবেন। আমার হাতে সময় খুব কম। উনি যে কোন সময় আমার বাবা ভাইকে ডাকাবেন, তারপর যে কি হবে ভাবতেও গা কাঁপছে আমার। আমার বাবা হার্টের রোগী। সবাই আমার জন্য দোয়া করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অসহায়া নির্যাতিতা। লেখা শেষ করে পোস্ট করে দিল পল্লবী। ক্ষিপ্র হাতে ডাটা অফ করে মোবাইল লক করল। ফোনটা পার্সের ভেতর রেখে দিল। পরে সময় সুযোগ মতো মোবাইল অন করে দেখা যাবে পোস্ট এপ্রুভ হয়েছে কিনা। পল্লবী অনেকদিন ধরেই এই আমি আর তুই গ্রুপটাতে আছে। গ্রুপটাতে প্রায় 4 লাখ মেম্বার আছে। সবাই নিজেদের ব্যক্তিগত সমস্যার কথা এখানে লেখে। প্রচুর ফ্রি পরামর্শ ছাড়াও সমস্যার দারুণ সব সমাধান দেয়া হয় এখানে। আশা করা যায় কোন একটা সমাধান খুঁজে পাবে পল্লবী। আয়নায় নিজেকে দেখে নিল একবার। মোটামুটি ভালোই দেখাচ্ছে। গত পরশু দিনের হলুদ মাখাটা বৃথা যায়নি। গায়ের রং চকচক করছে। ঠোঁটের লিপস্টিকটা পর্যন্ত তেমনই আছে। শাড়িটা একফাকে বদলেছিল কিন্তু দুচোখের পাতা এক করতে পারেনি। ওরকম রাগী সার পাশে নিয়ে কেউ ঘুমাতে পারে না। পল্লবী ওর বড়জার ঘরে চলে এলো। এমনিতে সাদাবদের বাসাটা বেশ বড়। ডুপ্লেক্স সিস্টেমের বাড়ি। দোতলায় সাদাব আর ওর বড় ভাই এর রুম। নিচতলায় বাবা মার থাকার ঘর আর ড্রয়িং ডাইনিং। বাড়ির সামনে 600 স্কয়ার ফিটের মতো খোলা জায়গা আছে। চারপাশ কোমর সমান গাছ দিয়ে ঘিরে রাখা। মাঝখানে কার্পেটের মতো পুরু সবুজ ঘাস। গতকাল ঢোকার সময় দেখেছ পল্লবী। মাহিনের ব্যাপারটা না থাকলে কেবল বাড়ি দেখেই বিয়েতে রাজি হয়ে যেত পল্লবী। আজ সকালেও যখন দোতলার জানালা দিয়ে নিচের বাগানটা দেখছিল তখনই মনটা ভালো হয়ে গিয়েছিল ওর। ঠিক করেছে বিকেলে ওখানে হাঁটাহাঁটি করবে। সাথে বড়জার মেয়েটাকে নেবে। একটাই মেয়ে তার। নাম টুকটুকি। বয়স 5 বছর কিন্তু কথাবার্তা একেবারে বড়দের মতো। প্রথম দিনেই ওকে ভালো লেগে গেছে পল্লবীর। বড়জার রুমে ঢুকতেই তিনি ওকে দেখে মিষ্টি করে হেসে দিলেন, তারপরই তার চেহারায় যেন আতঙ্ক বিরাজ করল। ছুটে এসে পল্লবীর হাত ধরলেন। ও কি তুমি গোসল করনি? না, এত সকাল সকাল গোসল করব কেন? আরে পাগল নাকি এই মেয়ে? যাও গোসল করে আসো। এখনই কেন ভাবি? আরে না না, বিয়ের পরদিন গোসল করে না এমন কখনো শুনেছ? ছি ছি, আম্মা শুনলে কি বলবে? কিন্তু গোসল করতেই হবে কেন? মানে করার কোন কারণ তো লাগবে। আমার তো সেরকম কোর কারণ নেই। কি যে অদ্ভুত কথা তুমি বলো পল্লবী। জীবনে প্রথম কোন পুরুষের সাথে জীবন শুরু করলে আর গোসল করবে না? যাও তো তুমি। আচ্ছা, ধরে নিলাম কিছুই হয়নি তোমাদের। তারপরেও যাও তো, আমাকে আর বোঝাতে হবে না। এটাই নিয়ম। বলে আরো কিছু কথা বললেন বড়জা। শুনে পল্লবী আর থাকতে পারল না। বাধ্য হয়েই নিজের রুমে চলে এলো।
ব্যাগ ঘেটে কাপড় বের করার সময়ই মনে হলো পোস্টটার কথা। এপ্রুভড হলো কিনা কে জানে, মনে হয় না এত তাড়াতাড়ি হবে। থাক, তার চেয়ে গোসল সেরেই চেক করবে। গোসল করতে গিয়ে আরেকটা নতুন অনুভূতি। জীবনের প্রথম কোন পুরুষের সাথে জীবন শুরু করার প্রথম রাত ছিল গতকাল। তাহলে মাহিনের সাথে যে তানজু আপুর বৌভাতের রাতে ওর শ্বশুরবাড়ির ছাদে সারা রাত ছিল, সেটা কি ছিল তবে? কই, সেদিন তো তাকে কেউ গোসল করতে বলেনি। সেদিন কি পল্লবী অশুচি হয়ে যায়নি? ভাবনাটা প্রথমবারের মতো নিদারুণ অস্বস্তির জন্ম দিল পল্লবীর মনে। না, এক ফাঁকে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েও পোস্ট করতে হবে। কি রে সাদ, তোর মুখটা অমন শুকনো কেন? মন খারাপ? সকালে নাস্তার টেবিলে বসেছে ওরা মা ছেলে। রাফিয়া ছেলের প্লেটে নাস্তা তুলে দিতে গিয়ে বললেন কথাটা। পল্লবীকে আশেপাশে দেখা যাচ্ছে না। সাদাব অনুমান করল সে হয়তো বাথরুমে বা বড় ভাবির ঘরে। শোবার ঘরে যে ছিল না তা সে নিজেই দেখেছে। মেয়েটা গতকাল সারারাতি ফিচ ফিচ করে কেঁদেছে। সাদাব কাশি দিলেই চুপ। হুট করে বিয়েতে রাজি হয়ে কি যে এক অশান্তি কিনে নিল। আপন মনেই দীর্ঘশ্বাস পড়ল সাদাবের। ও তো আর জানতো না যে এরকম কিছু হবে। কিভাবে জানবে? পল্লবী ওর বড় ভাইয়ার বন্ধুর ছোট বোন। চেনা জানা পরিবার। ওর পরিবার সম্পর্কে সব জেনেই তো বিয়েতে রাজি হওয়া। তখন কি জানতো মেয়ের ভেতরে এত সমস্যা? কথাটা জানার পর থেকেই মাথাটা বনবন করে ঘুরছে। আজকালকার মেয়েদের কারো সাথে সম্পর্ক আছে মানে ভয়াবহ ব্যাপার। এটা তো আর সেই মা খালাদের যুগ না যে ভালোলাগা ভালোবাসা কেবল চিঠি চালাচালি আর উকিঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখনকার প্রেম মানে স্বামী স্ত্রী হওয়া ছাড়াই দুজন মানুষের অলিখিত চুক্তি। যে চুক্তিতে থাকে না কোন দায়বদ্ধতা, থাকে না পারিবারিক অনুশাসন, থাকে না কোন শিশুর কলতান। এটা কেবলই যৌবনের লেনদেন। ভাবতে গিয়ে প্রথমে ঘৃণা, তারপর হতাশায় ভরা লম্বা আরেকটা দীর্ঘশ্বাস পড়ল সাদাবের। নাস্তার প্লেট নাড়াচাড়া করতে করতে ভাবতে লাগলো কি করা যায়। মুখে তো অনেক কথাই বলে ফেলেছে, বাস্তবে কি তা পারবে? কেবল রাগের বশে বিয়ের দুদিনের মাথায় ডিভোর্সে যাওয়াটা কি ঠিক হবে? আজকাল প্রায় অধিকাংশ মেয়েদেরই তো বিয়ের আগে এরকম অ্যাফেয়ার থাকে। অমন সুবোধ বালিকা কোথায় পাবে সে? মেয়েটা বিয়ের আগে যা করেছে সেটার জেরে রাগ করে তুলকালাম করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। হয়তো পরে ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় তবে কিভাবে সাদাব মেনে নেবে এমন ভঙ্গুর সম্পর্ক? পরক্ষণেই মনে পড়ল সে মেনে নিলেও ওই মেয়ের মনে এখনো তার প্রাক্তন। কাজেই মেনে নেয়া বা মানিয়ে নেয়ার প্রশ্ন এখানে অবান্তর। এভাবে হুট করে বিয়েটা করে ফেলা ঠিক হয়নি মা। আনমনে কথাটা বলেই থেমে গেল সাদাব। কথাটা সে এখনই বলতে চায়নি, কিন্তু তারপরেও মুখ ফসকে বলে ফেলল। রাফিয়া হক মৃদুহাস্যে বললেন, কেন রে? পল্লবীকে তো তুইই পছন্দ করলি। আবার কি হলো? রাফিয়া হকের তির্যক দৃষ্টির সামনে অসহায় বোধ করল সাদাব। আমতা আমতা করে বলল,
না, সেসব কিছু না। কেমন যেন একটা তাড়াহুড়া হয়ে গেল। বিয়েটা পরেও আস্তে ধীরে করা যেত, সেটাই বলছি। বিয়ে-শাদী হুটহাটি হয়, সব কি আর গুছিয়ে করা যায়? তোর কথাই ধর না, তোর জন্য কত মেয়ে দেখলাম। বিয়ে লেগেও ভেঙে গেল কতগুলো। তোর বিয়ে লাগলেই কারা যেন কানভাঙানি দেয়, বলে ছেলে রগজটা হিংস্র। ব্যাস, বিয়ে ভেস্তে যায়। এসব মেনেও যারা আসতো তাদের তো আমার নিজেরই পছন্দ হতো না। এই মেয়েটার তো সেসব সমস্যা নেই, ওরা তোকে ভালো করেই চেনে জানে। উল্টো পল্লবীর মা কি বলে জানিস? উনি বললেন ছেলেরা হলো আদার মতো, মেজাজি না হলে বুঝতে হবে ওর আসল বৈশিষ্ট্যই নষ্ট। যে আদায় ঝাঁঝ না থাকে সেই আদার তরকারি মজা হয় না। এসব ছাড়াও পল্লবী তোর জন্য সব দিক থেকে পারফেক্ট। তোর কাঁধ সমান লম্বা, যেমন ঘন লম্বা চুল তেমন গায়ের রং। আর কি মিষ্টি দেখেছিস? দেখেছি, বেশি ভালো ভালো না। শাদাবের কপাল কুঁচকে গেল। দূর, কি সব বলছিস তখন থেকে? এসব কেন বলছিস বলতো? কোন খারাপ দেখেছিস ওর মধ্যে? সকালে উঠেই তো ও তোর বাবাকে আর আমাকে চা করে দিল। কতগুলো বউ ঝিত আছে, বিয়ের 7 দিন পার হয়ে যায় পায়ে মেহেদি দিয়ে বসে থাকে। ওর তা নেই। একটু আগে দেখলাম টুকটুকিকে নিয়ে খেলছে। আরো কত কিছু দেখবে। বাদ দাও, তোমাদের আজকের প্রোগ্রাম কি? কি আবার মেঘার আকদ না আজকে? 7 দিন পর অনুষ্ঠান। আমরা সবাই বিকেলেই চলে যাব। তুই পল্লবীকে নিয়ে সন্ধ্যার পর আস্তে ধীরে আয়। কি দরকার? তোমাদের সাথে করে নিয়ে যাও এই যন্ত্রণা। আরে কি বলে এই ছেলে? নতুন বউ যন্ত্রণা হবে কেন? জানি না, আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে। 1 কাপ চা দিতে বলো তো। তাই বল, মাথা ব্যথা। পল্লবীকে বলছি তোকে চা করে দিক। খুব ভালো চা বানায় দেখলাম। শাদাব কোন মন্তব্য না করে ঘরে চলে গেল। মিনিট 10 পর চায়ের কাপ হাতে পল্লবী এলো। ওর দিকে বাড়িয়ে ধরে বলল, আপনার চা। রেখে যাও। ল্যাপটপ থেকে চোখ সরালো না শাদাব। পল্লবী চায়ের কাপটা বেড সাইড টেবিলে রেখে ভয়ে ভয়ে বলল, একটা কথা বলি। বল। আপনি আমার বাবাকে ডাকবেন না প্লিজ। কেন? শাদাব তাকালো। ডাকবো না মানে কি? তোমাকে জোর করে সংসার করতে বাধ্য করব? না না, জোর করলেন কই? আপনি তো জোর করেননি, আমি নিজেই। তুমি নিজেই কি? পল্লবী চুপ করে রইল। শাদাব সেদিকে তাকিয়ে থেকে বলল, ওই চেয়ারটায় বসো। পল্লবী বাধ্য মেয়ের মতো হুকুম তামিল করল। শাদাব একটু ভেবে বলল, তোমার ব্যাপারটা কি আসলে আমাকে বলা যায়? কোন ব্যাপার? কোন ব্যাপার মানে? তুমি জানো না কোন ব্যাপার? শাদাবের মুখটা রাগে গরম হতে শুরু করলে পল্লবী দ্রুত বলে উঠল, আমার কোন ব্যাপার নেই? মানে ছিল, এখন নেই। ও আচ্ছা, ছিল। জি। ছেলেটাকে ভালোবাসতে। জি।
দ্বিধাজড়িত উত্তর দিয়ে এক পলক শাদাবকে দেখল পল্লবী। শাদাবের মুখটা খুব গম্ভীর দেখাচ্ছে। লোকটা খুব চড়া মেজাজের। একে যেভাবেই হোক ঠেকাতে হবে। কপালের 12টা তো আগেই বেজেছে, এখন 13টা বাজাতে চায় না। তো তাকে বিয়ে করলে না কেন? বাসা থেকে এলাও করেনি। তাছাড়া, একটু থামল পল্লবী। শাদাবের দিকে তাকালো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। শাদাব কিছু না বলে চায়ের কাপ তুলে নিল। পল্লবী বলতে শুরু করলো। বাসায় ওরা আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই রাতারাতি বিয়ে ঠিক করে ফেলল। আমি কি করতাম বলুন? তোমার সেই লাভার কি করে? পাশ করে বসে আছে। এখনো সেরকম কিছু করে না। শুনেছি বাইরে যাবার চেষ্টা করছে। তোমাকে নেবে তার সাথে। আমাকে? বড় বড় চোখ করে তাকালো পল্লবী। হ্যাঁ, তোমাকে। এখান থেকে যাবার পর তো তুমি তাকেই খুঁজবে, তাই না? সে বাইরে গেলে তোমার কি হবে? পল্লবী মুখ নামাল। খুব আস্তে করে উচ্চারণ করল, আমি তাকে আর খুঁজব না। কেন? জানি না। বিয়ে যখন হয়ে গেছে তাহলে আর খুঁজে লাভ কি? কিন্তু মনে তো সে রয়ে গেল। ঘর করবে একজনের, ভালোবাসবে আরেকজনকে, এটা তো ঠিক না। তাছাড়া তোমার এটা কেন মনে হলো সব কথা জানার পর আমি এসব মেনে নেব? সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি আমার বরাবরই অরুচি। আমি নিজে যেমন আমার সঙ্গীও আমি তেমনই আশা করব, এটাই তো স্বাভাবিক। শাদাব একদৃষ্টিতে তাকিয়ে রইল পল্লবীর দিকে। পল্লবীর চেহারা থমথম করছে। নাকের পাটা দুবার ফুলে উঠেও রয়ে গেল। সম্ভবত কিছু বলতে গিয়ে থেমে গেছে। শাদাব নিজেই বলল, কি ভুল বললাম? না, ভুল বলবেন কেন? ঠিকই বলেছেন। বলে শাদাবের দিকে সরাসরি তাকালো। তাহলে তো যারা তালাকপ্রাপ্তা বা বিধবা তারাও আপনার দৃষ্টিতে সেকেন্ড হ্যান্ড। ওদের ব্যাপারে আপনার বক্তব্যটা শুনলে বুঝতে পারতাম। খুবই পরিষ্কার। আর সেটা হলো ওরা মোটেও সেকেন্ড হ্যান্ড না। ওরা এক্সপেরিয়েন্সড। জীবন আর যৌবন সম্পর্কে অভিজ্ঞ। নিজের অবস্থান বা দায়িত্ব সম্পর্কে জ্ঞাত। স্বামী আর সংসার সম্পর্কে তুলনামূলক জ্ঞানী। একজন তালাকপ্রাপ্তা বা বিধবা রমণীর স্বামীর শয্যাসঙ্গী হওয়া ছাড়াও সংসারের আরও দায়িত্বে থাকে। তাকে একটা নতুন জীবন সামাজিকভাবে মোকাবেলা করতে হয়। শুধু জীবনসঙ্গীর নয়, তার পরিবারের হাজারটা দায়িত্বের সাথে জড়িত থাকে সে। চায় সে ওটা সফলভাবে পালন করুক বা ব্যর্থ হোক। তাতে তার অবস্থান স্বামীর গার্লফ্রেন্ডের মতো হয়ে যায় না। যাদের যাবতীয় সম্পর্ক কেবল বয়ফ্রেন্ড নামক বয়টার সাথে জড়িত। যারা জানেই না সংসার কি, এর গুরুত্ব কি। তুমি নিশ্চয়ই পাশ করা সুশিক্ষিত বেকারের সাথে স্বল্পশিক্ষিত চাকুরিজীবীকে মেলাবে না। দায়িত্ব একটা যোগ্যতা যা সবাই বহন করতে পারে না। মানলাম। তাহলে যারা পরকীয়া করে তারা? পল্লবী বলবে না ভেবেও শাদাবের দিকে তাকিয়ে বলে ফেলল। দায়িত্বপ্রাপ্ত চোর, আমানতের খেয়ানতকারী। কিসের সাথে যে কি মেলাচ্ছ? শাদাব ল্যাপটপ থেকে চোখ সরিয়ে পল্লবীকে দেখল। সামান্য হাসল।
বিবাহিত দম্পতি গাছতলায় বা ফুটপাতে থাকলেও তারা দম্পতি, আর ওই গাছতলাটা একটা সংসার। কোন অবিবাহিত কাপল 5 স্টার হোটেলের সুইট বুক করে থাকলেও না ওরা দম্পতি, না ওটা তাদের সংসার। যে চোর সে সর্বাবস্থায় চোর। দয়া করে এদিক সেদিকের উদাহরণ টেনে একটা সাংসারিক অভিজ্ঞতা সম্পন্ন মেয়েকে বয়ফ্রেন্ড বাগানো আর তাকে ধরে রাখার প্রতিযোগিতায় মেধা খরচ করা মেয়েদের সাথে মিলাতে যেও না, কোনোভাবেই মিলবে না। এমনকি যে মেয়ের সংসার হয়নি, কেবল বিয়ে হয়েছে, সেই মেয়েও শ্বশুরবাড়ি যাবার আগে আধা শ্বশুরবাড়ির হয়ে যায়। তাকে ফোন করে হলেও ওই পরিবারের অনেক কিছুর সাথে মানসিকভাবে জড়িত হতে হয়। ওই সব মেয়ের সাথে এদেরকে মিলাবে তুমি, যারা না ঘরের না বাইরের। নিজেকে এই পাল্লায় মাপলে ভুল করবে। মুখ ফসকে বলেই সংকুচিত হয়ে গেল সাদাব। পল্লবী এবার মুখ শক্ত করে ফেলল, নিজেকে মানে। আপনার কি ধারণা আমি তার সাথে কোন আজেবাজে কাজ করেছি? প্লিজ, বাজে তর্ক না। আর এটা নিয়ে একদম আলাপ করতে চাচ্ছি না। নিজের সদ্যবিবাহিতার মুখে তার চরিত্রের সাফাই শোনার মতো সুফি মানসিকতা আমার নেই। আমি আমার ওয়াইফের ব্যাপারে খুবই জেলাসড। আমার বউয়ের মুখে আরেকটা পুরুষের নাম উচ্চারিত হবে, এটা সহ্য করা আমার পক্ষে কষ্টকর। বাদ দাও। কি বাদ দেব? আপনি বললেন আমার বাবাকে ডেকে এনে। আচ্ছা, বলবো না। ল্যাপটপে চোখ রেখেই বলল সাদাব। তবে তাতে তোমার উপর অনেকগুলো শর্ত এসে যাবে। হয়তো সেটা মানতে কষ্ট হবে তোমার। আর আমি চাই না আমার স্ত্রী চাকরি করার মতো করে ভোতা মুখ করে আমার ঘর সংসার করুক, যেহেতু সম্পর্কটা মানবিক লেনদেনের। বেতনভোগী কর্মচারীর নয়। একবার তো বললাম আমি আর মুখ ভোতা করে রাখব না। বলতে গিয়ে সামান্য নড়েচড়ে উঠল পল্লবী। গতকাল আবেগের বশে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, তার জন্যও সরি। সাদাব তাকিয়ে রইল পল্লবীর দিকে। পল্লবী অস্বস্তিভরে বলল, কি দেখছেন? দেখছি না, বোঝার চেষ্টা করছি। একেবারে হুট করে সব একবাক্যে মেনে নেবার পেছনে তোমার ইন্টেনশনটা কি? পল্লবী মুখ নামাল। সাদাব ল্যাপটপ বন্ধ করে সোজা হল। চায়ের কাপটা ঠেলে সরিয়ে দিয়ে বলল, আজ রাতে আমার ছোট খালার মেয়েরা কোদ। বাড়ির সবাই যাবে। আম্মার ইচ্ছা তুমিও যাবে তাদের সাথে। আর আপনার ইচ্ছা? আমার কোন ইচ্ছা নেই। গোত্রাতেই ওসব পটল তুলেছে। এসব কথা থাক। আগামীকাল আমাকে ঢাকার বাইরে যেতে হবে। প্রথমে ভেবেছিলাম তোমাকে নিয়ে যাব। এখন মনে হচ্ছে কাজটা ঠিক হবে না। আম্মাকে বলবো তোমাকে যেন এই কদিন তোমার বাসায় থাকতে দেয়া হয়। আমি ফিরে আসার পর তোমার সাথে এটা নিয়ে ফাইনালি কথা বলবো। বলে সাদাব উঠে দাঁড়ালো। নিজেই ড্রয়ার খুলে জামাকাপড় বের করতে লেগে গেল। পল্লবীর খুব ইচ্ছে করল কাজটা সে করে। লোকটার সাথে আরো কথা বলে। কেন বলতে পারবে না? লোকটার আচার আচরণের মধ্যে এক ধরনের সম্মোহনী ক্ষমতা আছে যা অন্যরকম ভালোলাগার জন্ম দেয়। একটা সময় ভাবত পুরুষ মানেই টানাহ্যাচড়া করার সক্ষমতা। যুক্তিতর্কের বাইরে কেবলই অধিকার আর লেনদেনের প্রশ্ন। সাদাবকে দেখলে মনে হয় এর দৃষ্টিভঙ্গি ভিন্ন। গোয়ার তুমি দিয়ে জিততে পছন্দ করে না, যুক্তি দিয়ে হারাতে পছন্দ করে।
লোকটা এক অন্যরকম চোখে তাকানো মানুষ, যার চোখে উতরে যেতে পারার, পরীক্ষায় পাশ করতে পারার মধ্যে আলাদা একটা আনন্দ পাওয়া যাবে। মাহিনকে পেতে কখনোই কোন কষ্ট করতে হয়নি পল্লবীর, বরং মাহিন নিজেই পল্লবীর পা ধরতে বাকি রাখত একটা চুমুর জন্য। সাদাবকে দেখলে মনে হয় এই লোক ভুল করেও ওকে ছোবে না। এর চুমুও নিশ্চয়ই আরো দামি। যেভাবে দায়িত্বপ্রাপ্ত আর দায়িত্বহীনের ব্যবচ্ছেদ করল। ধুর, কি সব এলোমেলো ভাবছে। নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো পল্লবী। আস্তে করে বেরিয়ে গেল রুম ছেড়ে। শাশুড়ির কথামতো বিকেলেই সবার সাথে সাদাবের ছোট খালার বাসায় চলে এলো পল্লবী। সাদাবের ছোট খালার বাসাটা সুন্দর। অনেকখানি খোলা জায়গা নিয়ে করা হয়েছে বাড়িটা। আছে প্রচুর গাছপালা। গাছগুলোতে ছোট ছোট বাতি লাগানোয় চারিদিকে একটা জমকালো আমেজ তৈরি হয়েছে। পল্লবী একটা গোল টেবিলে চুপচাপ বসে বাকিদের হই হুল্লোড় দেখতে লাগল। মাত্র দুদিন আগেই ওদের বাড়িতেও এমনই একটা আনন্দোৎসব হয়েছিল। পল্লবীর হঠাৎ করেই মনে হলো বিয়েটা আসলে বাকিদের জন্য উৎসব হলেও দুজন মানুষের জন্য এটা জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন। দিনটা হয় তাকে ধ্বংস করে, নয়তো নতুন করে গড়তে সাহায্য করে। পল্লবী এখনো বুঝতে পারছে না ওর বিয়েটা ওকে গড়বে না ধ্বংসের মুখে ঠেলে দেবে। দীর্ঘশ্বাস ফেলে নিজের হাতের দিকে তাকালো পল্লবী। আজ সে দুহাত ভরে চুড়ি পরেছে। গায়ে জড়িয়েছে দামি একটা কাঞ্জিভ্রম। সাজটাও পার্লারের এক মেয়ের করা। বাড়ি এসে করে দিয়ে গেছে। এসবই শাশুড়ির আদেশ। অমত করার উপায় ছিল না। তিনি চেয়েছেন তার নতুন বৌমাকে সবাই সেরা সাজে দেখবে। অভ্যাগত অতিথিদের সাদর সম্ভাষণে নিজেকে সম্রাজ্ঞী বলে ভ্রম হচ্ছিল। কেবল সম্রাট হিসেবে সাদাবকে মানাচ্ছিল না। সে ওর সাজ দেখেই মুখ ভোঁতা করে সরে গেছে। ওরা বেরোনোর আগ পর্যন্ত দ্বিতীয়বার আর বেডরুমে আসেনি। বর এসেছে রবে মুখরিত হয়ে উঠল চারপাশ। প্রত্যেকেই ব্যস্ত ভঙ্গিতে বাগানের শেষ মাথায় দৌড়াল। বরের অভ্যর্থনাকারীদের একদল ভেপু বাজাতে লাগলো তো আরেক দল হাই ভলিউমে হিন্দি গান। গোলাপ ফুলের পাপড়িতে ছেয়ে গেল বাগানের মাটি। দূর থেকে দৃশ্যটা দেখে বাগানের এক কোণে চুপ করে বসে রইল পল্লবী। সামনে এগোলো না। এসব হই হুল্লোড় আগে থেকেই পছন্দ নয় ওর। কথাটা জানে ওর শাশুড়ি। তবু ওর পাশ দিয়ে যাবার সময় ইঙ্গিত জানতে চাইলেন ও যাবে কিনা। পল্লবী মাথা নাড়লে উনি মুচকি হেসে মাথা দুলিয়ে চলে গেছেন। পল্লবী ভেবে পাচ্ছিল না এমন চমৎকার মায়ের ছেলে হয়ে সাদাব এত রুক্ষ কেন। ওর গম্ভীর মুখ দেখলেই তো ভয় কলজেটা শুকিয়ে আসে। সুন্দর মুখটাকে সারাক্ষণ কঠিন করে রাখে। শাশুড়ির কাছে শুনেছিল সাদাব সন্ধ্যার পর এখানে আসবে, অথচ এখনো কোন খবর নেই। চুপচাপ দূর থেকেই সবার হই হুল্লোড় দেখতে লাগলো পল্লবী। সে ঠিক করেছে এখন একদমই সামনে যাবে না। উত্তেজনাটা কমুক, তারপর যাবে। নতুন বরবধূকে দেখে আসবে। মোবাইলে শব্দ হতেই হঠাৎ মনে পড়ল পোস্টের কথা। তাই তো, পোস্টটা এপ্রুভড হলো কিনা সে খবরটা তো আর নেয়া হলো না। এখন নেয়া যেতে পারে। তাড়াতাড়ি মোবাইল অন করল পল্লবী। সাথে সাথেই একগাদা নোটিফিকেশন ঝাঁপিয়ে পড়ল। নোটিফিকেশন দেখা শেষ করে দ্রুত পোস্টের কমেন্ট বক্সে চলে এলো। ইতোমধ্যে প্রচুর কমেন্ট জমা হয়ে গেছে। কেউ লিখেছে, আপু আপনার জন্য শুভকামনা।
বিবাহিত জীবন সুখী হোক। কেউ লিখেছে বিয়ে যখন হয়ে গেছে মেনে নিলেই ভালো করবেন আপু। কেউ লিখেছে আমরা মেয়েরা সারা জীবনই অন্যের মতামতে চলি, আমাদের নিজেদের কি কোন মতামত থাকতে নেই। কেউ লিখেছে বয়ফ্রেন্ড যদি শক্ত থাকে তাহলে সাহস করে বের হয়ে যান আপু। যে বর বিয়ের রাতে এমন আচরণ করতে পারে সেই বর বাকি জীবন কি করবে তা তো বোঝাই যায়। এটা কি সংসার না কর্মক্ষেত্র? কমেন্টটা আনমনা করে তুলল পল্লবীকে। আচমকা কাঁধে কারো ভারী হাত পোড়ায় বেশ চমকে উঠল পল্লবী। চমকে ওঠার কারণ অবান্তর নয়, ওর কাঁধে হাত ছোঁয়ানোর মতো লোকে বাড়িতে তেমন কেউ নেই। গত পরশু একজন তৈরি হয়েছিল কিন্তু সে পণ করেছে ওকে ছোবে না। তাছাড়া সে এই মুহূর্তে এখানে নেই। তার সাথে সম্পর্কটা এতটাও সহজ হয়নি যে যখন তখন গা ছুঁয়ে ডাকবে। উল্টো বিয়ের রাতের মনোমালিন্যের জের ধরে লোকটা প্রথম থেকেই সরে থাকছে নানান কাজের বাহানা দেখিয়ে। বাকি রইল স্বামিত্বের অধিকার। বিয়ের রাতে স্বামী স্ত্রীর মাঝে সেই স্বাভাবিক সম্পর্কটুকু তৈরি হবার আগে ভেঙে ফেলেছে পল্লবী নিজেই। তাহলে কে হতে পারে? সেকেন্ডের এক ভগ্নাংশের মাঝে আকাশপাতাল ভেবে ফেলে যখন ঘাড় ফেরাল পল্লবী তখনই সারা শরীর অবশ হয়ে এলো ওর। চোখজোড়া বাজপ্রা মানুষের মতো স্থির। চেয়ারের ওপরেই জমে গেল সে। এ কাকে দেখছে? মাহিন আর এখানে? সেও পল্লবীরই ননদের বিয়েতে। কিভাবে সম্ভব? মনে মনে ঢোক গিলে চারিদিকে তাকালো পল্লবী। সাদাব সম্ভবত এখনো আসেনি। সে মাহিনকে দেখলে যে ব্যাপারটা সহজ হবে না তা বলা বাহুল্য। কথাটা ভাবতেই গলা শুকিয়ে এলো। অস্ফুটে উচ্চারণ করল, তুমি? আমি। কেমন আছো? মাহিনের গভীর চোখে অপার ভালোবাসা। পল্লবীর চোখজোড়া ভিজে উঠল মুহূর্তের মধ্যে। নিজেকে সামলে নিয়ে কোনোরকমে বলল, এই তো বেঁচে আছি। আমাকে মেরে রেখে তুমি বেঁচে থাকো কি করে পল্লবী? তোমার একটুও কষ্ট হচ্ছে না? পল্লবীর চোখে দুকুল উপচানো জল। মনটা যেটুকু সামলাতে শুরু করেছিল তার সবটুকু এখন বালির বাঁধের মতোই ধসে পড়ার উপক্রম হল মাহিন নামের জলোচ্ছ্বাসে। কবুলিয়ত হয়ে যাবার পর বিয়েবাড়ির উৎসব যৌবনে পা রাখল। কেউ একজন ফুল ভলিউমে গান ছেড়ে দিল। অপরদিকে বর কনেকে এক স্টেজে আনা হলো। সেখানে নতুন বরবধূকে নিয়ে চলল নানা রকমের আয়োজন। বেশিরভাগ লোকই এখন স্টেজের আশেপাশে। যারা খাবে তারা বাড়ির ভেতর ডাইনিং হলে চলে গেছে। বাকিরা বাগানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। পল্লবীর ভয় বাড়ল। সাদাব যদি কোনোক্রমে এসে ওকে দেখে ফেলে তাহলে যা হবার তা তো হবেই, উপরন্তু মাহিনকে সে চরম অপমানিত করবে। যেমন গোয়ার লোক, স্থান কাল দেখে না। এরকম জমজমাট পরিবেশে ব্যাপারটা মোটেও ভালো হবে না। তাছাড়া মাহিন এখানে কিভাবে আপ্যায়িত তা এখনো জানে না পল্লবী। ওর চোখের তারা চঞ্চল হলো এবার। চারিদিকে একবার তাকিয়ে চট করে মাহিনের হাতের নিচে নিজের চাপা পড়া হাতটা সরিয়ে নিল। মাহিন পল্লবীর মানসিক অবস্থা বুঝতে পেরে আশ্বাস দেবার ভঙ্গিতে বলল, আমাকে ভয় পাবার কিছু নেই পল্লবী। আমি এখানে অনাহুত নই বা তোমাদের বাড়ির দেয়াল টপকেও ঢুকিনি। এ বাড়ির সদর দরজা দিয়ে ঢুকেছি। রীতিমতো ফুলেল বরণে। আজকের এই অনুষ্ঠানের একজন সম্মানিত অতিথি আমি।
পল্লবীর ঠোঁটে এবার বোল ফুটল, মানে? মানে সহজ। তোমার খালাতো ননদ হিমার হবু শ্বশুরবাড়ির নিকটাত্মীয় আমি। অবশ্য বিয়ে যেহেতু পড়ানো হয়ে গেছে কাজেই হবু শব্দটা আর খাটছে না। আমি তোমার ননদ হিমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। তাই নাকি? অবিশ্বাসের ভঙ্গিতে তাকালো পল্লবী। তাই নাকি মানে? বিশ্বাস হয় না। দাঁড়াও, বলেই একজনকে হাত তুলে ডাকল মাহিন। পল্লবী বাধা দিতে চেয়েও পারল না। তার আগেই ছেলেটা এসে দাঁড়ালো। পল্লবী চিনতে পারল তাকে। শাদাবের ছোট খালার ছেলে তথা কনের ছোট ভাই হিল্লোল। মাহিন ওর হাত ধরে টেনে কাছে এনে বলল, হিল্লোলই বলুক আমি কে। পল্লবী দারুণ বিব্রত হয়ে পড়ল এবার। কিছু বলতে যাবার আগে হিল্লোল নিজেই মাথা নেড়ে বলে উঠল, হ্যাঁ ভাবি। উনি হিমাপুর বর বিপুল ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু মাহিন ভাই। বলেই সে মাহিনের দিকে তাকালো। কোন সমস্যা হয়েছে মাহিন ভাই? না, কোন সমস্যা না। আমি জাস্ট তোমার এই নতুন ভাবির সাথে পরিচিত হচ্ছিলাম। উনি আমার পরিচয় জানতে চাইলেন তাই তোমাকে ডাকলাম। ওহ আচ্ছা, সমস্যা নেই ভাবি। মাহিন ভাই আমাদের আপনজনই। আপনার চিন্তিত হবার কিছু নাই। পল্লবী হাসির ভঙ্গি করল হিল্লোলের দিকে তাকিয়ে। হিল্লোল ওদের সামনে বিয়ে পোড়ানোর জন্য আনা খুরমার বাটিটা রেখে চলে গেল। মাহিন বাটি থেকে একটা খুরমা তুলে নিল। তার হাত বাটিতে হলেও চোখ পল্লবীর ওপর। তবে স্থির নয়, রীতিমতো ছুটে বেড়াচ্ছে। একবার পল্লবীর শাড়ি দেখছে তো আরেকবার খোপা। যেন জরিপ করছে মাহিন। তার দৃষ্টিতে না লুকানো বিস্ময়। পল্লবী অস্বস্তি কাটাতে বলল, তুমি তাহলে হিমার বর বিপুল ভাইয়ের বন্ধু? একেবারে জিগরি দোস্ত। জানের জান পরাণের পরাণ বলতে পারো। বিপুল যে ওর বিয়ের অনুষ্ঠানটা 2 সপ্তাহ পিছিয়েছে সে কেবল আমার জন্য। আমি বিয়েতে থাকতে পারবো না জেনেই ও পিছিয়েছে। আচ্ছা, তুমি তাহলে সেই বন্ধু? পল্লবী বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মনে পড়ল ওর মা সেদিন যার কথা বলেছিলেন সে মাহিনী ছিল। পল্লবী যখন এত তাড়াতাড়ি বিয়ে না করার জন্য জেদ করছিল তখন মা বলেছিলেন শাদাবের খালাতো বোনের বিয়েও এই মাসেই। শাদাবের মা তার ছোট বোনের মেয়ের বিয়ের আগেই তার ছেলের বিয়ের কাজটা সারতে চান, নয়তো তাদেরকে আরও পিছিয়ে যেতে হবে। শাদাবের মায়ের সেই বোনের মেয়ের কারণে শাদাবের বিয়ে আগে হয়েছিল এবং সেটা মাহিনের কারণে। আর শাদাবের সেই বোনের বিয়ে আজকে আর তাতে মাহিন উপস্থিত। কি অদ্ভুত ব্যাপার! তার মানে পল্লবীর কপালে দুর্ভোগের জন্য পরোক্ষভাবে মাহিনী দায়ী। জীবনটা আসলেই বড় বিচিত্র। দীর্ঘশ্বাস ফেলে ভাবতে বাধ্য হল পল্লবী। রাইট। মাহিন গর্বিত ভঙ্গিতে হাসল। বিপুলের জেদ ছিল আমাকে ছাড়া বিয়ে করবে না। ওর কারণেই দ্রুত ঢাকা ফিরতে হলো আমাকে। আর ফিরেই জানলাম তুমি পর হয়ে গেছো। বলতে বলতেই চকিতে আরেকবার দেখে নিল পল্লবীকে। বলল, বিয়ের মাত্র 2 দিনে এতটা বদলে গেছো ভাবতেই পারছি না। একেবারে তরতাজা গোলাপের মতো দেখাচ্ছে তোমাকে। পল্লবী ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাবার আগেই ডাক পড়ল। সেদিকে তাকিয়ে হাতের ইশারা করে মাহিনের দিকে ফিরল। আমি যাই মাহিন, আমার বড়জা ডাকছে। মাহিনের মুখ ভার হল। যাবেই তো। ডাকছে যখন। অধিকার তো এখন ওদেরই।
তার দেবর সই করে কিনে নিয়েছে যে তোমাকে। পল্লবী কিছু বলতে গিয়েও মুখ নামিয়ে নিল। মাহিন হঠাৎ ওর কবজি চেপে ধরায় আঁতকে উঠল পল্লবী। মাহিন হুট করে ওকে একটানে বাগানের কাঁঠালচাপা গাছটার আড়ালে নিয়ে এলো। পল্লবী প্রতিবাদ করার আগেই টের পেল মাহিন ওর হাত দুটো জড়িয়ে ধরেছে। কাপা গলায় বলে উঠল, তুমি কি জানো তোমাকে দেখতে কেমন লাগছে? না, জানি না। কি যে সুন্দর লাগছে তোমাকে। হীরের নাকফুলে জ্বলজ্বল করছো তুমি। রূপ তো নয়, যেন আগুনের গোলা। ফাটাফাটি লাগছে। লাগুক। এখন এসব কথা বেকার। যখন বললে কাজে দিত তখন তো হাজারটা দোহাই দিয়ে পালিয়ে গেছো। হাত ছাড়, কেউ দেখে ফেলবে। বিশ্বাস কর, আমার এরকম ইন্টেনশন ছিল না। ভেবেছিলাম একটু গুছিয়ে নিয়ে তারপর না হয়। থেমে গেল মাহিন। আসলে সবকিছু এত হুট করে ঘটে যাবে জানলে। তোমার বিয়ের খবরটা শুনে স্রেফ পাগল হয়ে গেছি জানো। বুঝতে পারছিলাম না কি করব। মনে হচ্ছিল মরে যাই। বিপুলের অনুরোধ ফেলতে না পেরে এখানে চলে এলাম। এখন বুঝলাম ভাগ্যই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। নইলে তোমাকে এভাবে এ অবস্থায় পেয়ে যাব কেন? ভাগ্য। ম্লান গলায় বলল পল্লবী। ওকে কিছুটা আনমনা দেখালো। হাতে মাহিনের হাতের চাপ অনুভব করে সচকিত হলো পল্লবী। আমাকে যেতে হবে মাহিন। প্লিজ লিভ মি। এরকম করছো কেন? আজ এই বেশে তোমাকে দেখে কি বলবো, আমার ভেতরে তোলপাড় শুরু হয়েছে। আজ বুঝতে পারছি আমি কি হারিয়েছি। মাহিন, যেতে দাও আমাকে। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। হোক সর্বনাশ। আমি তো চাই সবাই দেখুক। যারা একদিনে আমার সর্বনাশ করেছে তাদের তো সর্বনাশই হওয়া উচিত। মাহিন প্লিজ, এরা আমার শ্বশুরবাড়ির দিকের আত্মীয়। ওদের কেউ দেখে ফেললে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। ওরা তো আর তোমার সর্বনাশ করেনি। যারা করেছে তাদের বললে তবু মানাতো। এরা তো এসব জানেই না। এত কিছু বুঝি না। শুধু এতটুকু বুঝি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আজ পেছনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমার। কিছু স্বার্থপরের কারণে আমরা দূরে ছিটকে পড়েছি। এসব কথা এখন থাক। একটু আগে বললে না ভাগ্য। সেই ভাগ্য তোমাকে যেমন এখানে এনেছে তেমনি আমাকে সাদাবের ঘরে পাঠিয়েছে। কাজেই ভাগ্যকে মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ। এছাড়া আমাদের কোন পথ নেই। পল্লবী একরকম জোর করেই নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু মাহিনের গায়ের জোরের সাথে পারল না। শেষ পর্যন্ত রেগে গেল পল্লবী। কঠিন সুরে বলল, তুমি কি ইচ্ছে করে আমাকে বিপদে ফেলতে চাইছো? আর তোমাকে না পেয়ে আমি যে বিপদে আছি তার কি? এসব কথা বলার জায়গা বা সময় এটা না মাহিন। কিন্তু আজ তোমাকে ছেড়ে দিল, আবার কবে দেখা পাবো তার কি ঠিক আছে? তাই এক শর্তে ছাড়। কি শর্ত? তোমাকে কথা দিতে হবে আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখবে। আমি ফোন দিলে রিসিভ করবে, মেসেজ করলে রিপ্লাই করবে। বাইরে দেখা করতে চাইলে দেখা করবে। বলো পল্লবী করবে এমন। নইলে কিন্তু ছাড়ব না। তুমি এমন করছো কেন মাহিন? তুমি ভালো করেই জানো এটা সম্ভব না। সাদাব রগচটা মেজাজের লোক। এমনিতেই তার সাথে আমার ঝামেলা বেঁধে গেছে।
এসব জানলে সোজা আমাকে ঘাড় ধরে বের করে দেবে। দিলে দিবে, আমি আছি না। এগুলো বলা সহজ, করা সহজ না। তুমি তো আগেও ছিলে, তাতে আমার কোন উপকারটা হয়েছে? তার মানে তুমি স্থির করেই নিয়েছো যে আমাদের রিলেশনশিপ আর রাখবে না? রিলেশনশিপ কি আছে? নেই। না থাকলে তোমার হাত ধরলাম কিভাবে? কই, তুমি তো চেঁচালে না। অন্য কেউ পারতো এভাবে হাত ধরতে। তোমার বড় তো মনে হয় তোমাকে ছোঁবার সাহস পায়নি। পল্লবী স্থির হয়ে গেল এবার। দাঁতে দাঁত চেপে বলল, সে তোমার মতো নয় মাহিন। বেশ দাম্ভিক। সে আমাকে ছুঁতেই চায়নি। উল্টো তোমার কথা শুনে ভাস টাস ভেঙে একাকার করেছে। আব্বা আর ভাইয়াকে ডেকে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে বলে হুমকি দিয়েছে। আর তুমি ভয় পেয়ে গেছো। বোকা মেয়ে। তুমি কি দয়া করে আমার হাতটা ছাড়বে? প্লিজ। এবার কাঁদো কাঁদো গলায় বলল পল্লবী। মাহিন ভ্রু নাচালো। আগে কথা দাও। কথা না দিলে ছাড়বে না। ইচ্ছে নেই। আচ্ছা, কথা দিলাম। এখন ছাড়। শান্ত ভঙ্গিতে কথাটা বললে মাহিন হাত ছেড়ে দিল। প্রমিজ করছো? পল্লবী নিঃশ্বাস ফেলে বলল, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? তোমার কাছ থেকে এটা আশা করিনি। যা খুশি ভাবতে পারো। কথা না রাখলে আমি আবার এমন করব। ঠিক এভাবেই। বলা যায় না, সিন ক্রিয়েটও করে বসতে পারি। ধরো, তোমার বর আর তার বাবা মাকে ডেকে বললাম যে আপনার বৌমা আমার প্রাক্তন। আমরা একসময় একে অপরকে ভালোবাসতাম। আমাদের ভালোবাসা স্বীকৃতি পায়নি একদল জানোয়ারের কারণে। আমরা আজও পরস্পরকে ভালোবাসি। পল্লবী সাহস পাচ্ছে না, তাই ওর হয়ে আমি বলে দিলাম। পল্লবী এবার ভয় আতঙ্কে দিশেহারা বোধ করল। কি বলবে ভেবে পেল না। রুদ্ধশ্বাসে বলল, আমি যাচ্ছি, বলেই ঘুরে দাঁড়াতে গিয়ে শুনল মাহিন বলছে, তোমার নম্বর তো আগেরটাই আছে। তাই না? থাকলেই কি? আমার নাম্বারে কল দিবে না কখনো? দিলে আমার মেসেঞ্জারে নক দেবে। বলে ছটফটে পায়ে এগোতে গিয়ে থমকে গেল পল্লবী। সামনে সাদাব এসে দাঁড়িয়েছে। তাকিয়ে আছে ওর দিকে। দৃষ্টিতে ক্লান্তি না বিরক্তি বোঝা যাচ্ছে না। কিছুটা বোধহয় হতাশাও। পল্লবীকে তাকাতে দেখে সাদাব সহজ সুরে বলল, তুমি এখানে, আর আমি তোমাকে। আম্মা কোথায়? বিরস ভঙ্গিতে একবার পল্লবীকে দেখল। ভাঁজ পড়া কপালটা মুহূর্তের জন্য সমান হয়ে গেল ওর। বিব্রত ভঙ্গিতে আঁচল টানল পল্লবী। আম্মাকে তো একটু আগে ওখানেই দেখলাম। বলতে বলতেই মাহিনের কণ্ঠে চমকে তাকালো। মাহিন হঠাৎ পেছনে থেকে বেরিয়ে এসে হাসিমুখে সালাম দিল সাদাবকে। হ্যান্ডশেকের ভঙ্গিতে হাত বাড়িয়ে দিল, হাই, আমি মাহিন। চিনবেন না হয়তো। বিপুলের বেস্ট ফ্রেন্ড। আপনি সম্ভবত হিমার বড় ভাই। সেরকমই। কাজিন হয় সে আমার। আম্মার ছোট বোনের মেয়ে। মাহিনের বাড়িয়ে রাখা হাতটা ধরল না সাদাব। ও আচ্ছা। অপমানটা গায়ে মাখল না মাহিন। আর্স্ট ভঙ্গিতে হাতটা পকেটে ঢুকিয়ে বলল, ভাবি মানে আপনার ওয়াইফের সাথে এসব নিয়েই কথা হচ্ছিল।
উনিও আপনার কথাই বলছিলেন। পল্লবীকে দেখিয়ে বলল মাহিন। সাদাব সামান্য বিস্মিত হলো, কিন্তু কোন প্রশ্ন করল না। মাথা নাড়ল কেবল। খুব ভালো বলে পল্লবীর দিকে তাকালো সাদাব। মাহিন দুজনকে আরেকবার দেখল, তারপর মাথা নেড়ে বলল, আসি তাহলে। দেখা হতে থাকবে। সাদাব কিছু বলল না। মাহিন স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলে গেল। পল্লবী এতক্ষণ দম আটকে দাঁড়িয়েছিল। মাহিন চলে যেতে সে সন্তর্পণে নিঃশ্বাস ফেলল। সাদাব ওর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কই কি হয়েছে? কিছু না। কিছু না তো চেহারা এমন চোরের মতো করে রেখেছ কেন? কে ইনি? নিজেই তো বললেন হিমার দেবর। হিমার বরের কোন ভাই নেই? গম্ভীর মুখে বলল সাদাব। উনি বন্ধু, ভাই না। পল্লবী থতমত খেয়ে বলল, বুঝলাম। সব বাদ দিয়ে তোমার সাথে গল্প করতে এলো কেন এমনি? ঠিক জানি না। অস্বস্তি ভরে আঁচলটা ফের টানল পল্লবী। সাদাব আরেকবার ওকে দেখে মাথা নাড়ল, এদেরকে প্রশ্রয় দিবে না কখনো। বাজে লোক। তার আচরণ দেখে বোঝা উচিত ছিল। স্বগতোক্তির সুরে বলল সাদাব। পল্লবী এবার হালকা বোধ করল। একটু আগেই যে আতঙ্কটা ভর করেছিল সেটা কেটে যাওয়ায় মনটা ভালো হয়ে গেল। সাদাবকে সহজ করতে এবার নারীসুলভ অস্ত্রটাই প্রয়োগ করল আগে। মুখভাব গম্ভীর করে রাখলেও খেয়াল করেনি এমন ভঙ্গিতে আঁচলটা ছেড়ে দিল। বাসা থেকে বেরোবার সময় দেখেছে ব্লাউজের গলাটা একটু বড় হওয়ায় ডান কাঁধের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। উন্মুক্ত অংশটা নিজের চোখেই বেশ চমৎকার লাগছিল। সাদাবেরও নিশ্চয়ই চোখে পড়বে। মাহিন প্রসঙ্গটা ভুলিয়ে দেয়া দরকার। নয়তো কে জানে আবার কোন জেরার মুখে পড়বে আর পল্লবী ধরা পড়ে যাবে। খাটাসটাকে ভোলাবার জন্য কিছু একটা করা দরকার। পল্লবী আঁচল ছেড়ে দিয়ে শাড়ি ঠিক করার বাহানায় সামনের দিকের আঁচল টানাটানি করতেই ধমক খেল সাদাবের। কি শুরু করেছ? আঁচল তোলো আর কাঁধ ঢাকো। রুক্ষ ভঙ্গিতে কথাগুলো বলে নিজেই ঝুঁকে আঁচল তুলে দ্রুত ওর কাঁধ ঢেকে দিল। ওর আচরণে পল্লবী লজ্জা পেয়ে গেল এবার। সাদাব তখনও বিরক্ত গলায় বলছে, এটা কি ব্লাউজ না চিড়িয়াখানার গড়াল? অর্ধেক গাই তো দেখা যাচ্ছে। ইস, কি বিশ্রী দেখাচ্ছে। বলতে গিয়ে সাদাব মুখটা গম্ভীর করে ফেলল আর তার ঘোর ঘনঘটায় পল্লবীর কাঁধ, তিল, যাবতীয় নারীসুলভ সৌন্দর্যের সবটাই অন্ধকারে ঢাকা পড়ে গেল। রাগে দুঃখে হঠাৎ কান্না পেল পল্লবীর। মাহিন হলে কি এমন করত? সাদাব ওকে খেয়াল করল কিনা বোঝা গেল না। সে মায়ের খোঁজে চারিদিক তাকালো। এমন সময় বড় ভাবিকে আসতে দেখে সাদাব নিজেই বলল, মা কোথায় ভাবি? আম্মা তো ভেতরে। কেন, আম্মাকে দরকার? হ্যাঁ, একটু দরকার ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখছি। সাদাব ওর হাতগুলো পকেটে পুরে অন্যদিকে তাকালো।
পল্লবী ওর পেছনে অনেকটা চাবি দেয়া পুতুলের মতো জড়সড় হয়েই দাঁড়িয়ে রইল। বড়জা হঠাৎ পল্লবীর দিকে তাকিয়ে চোখের ইঙ্গিতে জানতে চাইল কিছু হয়েছে কিনা। পল্লবী আস্তে করে মাথাটা ডানে বামে নাড়ল। সাদাব হঠাৎ বড় ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি আমি একটু ওই দিক থেকে আসছি। আপনি পল্লবীর সাথে থাকুন, ও একা, ও এখানে কাউকে চেনে না। একা পেলে আজেবাজে লোকজন বিরক্ত করবে। আপনার বউকে আপনিই কোম্পানি দিন। আমার সঙ্গ কি ভালো লাগবে নাকি? সাদাব চলে যেতে গিয়েও থেমে তাকালো। শক্ত মুখে পল্লবীকে দেখল। লাগতেও পারে। আমার সঙ্গ যে সবাই পছন্দ করে এমন তো নয়। কাঠখোট্টা মানুষ আমি। আপনি থাকুন কিছুক্ষণ, আমি এক্ষুনি আসছি। বলে সাদাব লম্বা লম্বা পা ফেলে উধাও হয়ে গেল। সাদাবের বড় ভাই বউ রুমা খুবই হাসিখুশি আর হালকা মেজাজের মানুষ। সাদাব চলে যেতেই তিনি পল্লবীর কাছে এসে ওর গাল টিপে দিয়ে বললেন, কি গো জামাইয়ের মেজাজ চড়া কেন? বিয়ের পরদিন তো দুজনের হাওয়ায় ভাসার কথা। জানি না আপনার দেবরের যেমন মেজাজ, তার সাথে হাওয়ায় ভাসবে এমন মেয়ে আছে নাকি দুনিয়াতে? বাব্বাহ, প্রথম দিনেই রাগ বুঝে ফেলেছ। তা তোমার সাথে কি নিয়ে এত রাগ দেখল শুনি? তুমি তার বিয়ে করাবো? তুমি তো আর বাইরের মেয়ে নও। কাহিনী কি? পল্লবীর থুতনি ধরে নাড়া দিল রুমা। পল্লবী কিছু না বলে কেবল শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল। রুমা কানের কাছে মুখ আনল, সে তো দেখলাম তোমার ছবি দেখে খুব পছন্দ করেছে। একদিনেই এই কথা কেন গো? আমি আরো ভাবলাম দুজনে বুঝি খুব ভাব জমেছে। বিশেষ করে আজকে তো তোমাকে দেখে ওর হুঁশ ঠিকানায় থাকার কথা না। আসলে তুমি কোন কাজেরই না। জীবনে প্রেম প্রেম করনি নাকি? পল্লবী এবারও কিছু না বলে হাসল। প্রসঙ্গ বদলাতে বলল, হিমার বরকে কেমন দেখলেন ভাবি? শুনলাম ওরা দুজনে নাকি পছন্দ করে বিয়ে করেছে। আসলেই সৌভাগ্য। মনের মানুষটাকে নিজের করে পাওয়া। কচু। এ মনের মানুষ না ধনের মানুষ। রুমা মুখ বাঁকা করল। পল্লবী অবাক। মানে? মানে তেমন কিছু না। ছেলে এক নম্বরের ভ্যাগাবন্ড, তার উপর লোভী। ছোট খালাম্মা তো মেয়ে দেবেই না এখানে। দুনিয়ার ঝামেলা করে শেষ পর্যন্ত রাজি হয়েছে। বলেন কি, তার মানে ছেলে হিমার একার পছন্দের? হ্যাঁ, ওর একারই পছন্দের। খালাম্মাদের কারো ইচ্ছে ছিল না এখানে। কিন্তু কি করবে? মেয়ে পাগল হয়ে আছে ছেলের জন্য। বলেই গলার স্বর নামিয়ে ফিসফিস করল রুমা। হিমা তো জেদ করে স্লিপিং পিল টিল খাবার নাটক করল, তাই এখন বিয়ে হচ্ছে। আচ্ছা তুমিই বলো, এত যখন ভালোবাসা তাহলে মেয়ের ফ্যামিলি থেকে টাকা নিলি কিভাবে? ছেলে টাকা নিয়েছে। নেবে না তো কি? চালোচুলো তো কিছুই নেই। খালাম্মা ছেলেকে ব্যবসা করার জন্য টাকা দিচ্ছে 10 লাখ। কি করবে বলো? হাজার হোক একমাত্র মেয়ে। পল্লবী চুপ করে গেল। রুমা হঠাৎ পল্লবীর কাঁধ খামচে ধরল। কানে কানে কিছু বলতেই লাল হয়ে গেল পল্লবী।
দূর ভাবি, কি জিজ্ঞেস করেন এসব? কি জিজ্ঞেস করি না, ঠিকই জিজ্ঞেস করি। গতকাল তোমার জামাইকে দেখলাম আধারাতি বারান্দায় বসে ল্যাপটপ গুতালো। সকালে তোমাকে ওইরকম জোর করতে হলো। তার মানে দুজন দুদিকে। বিয়ের রাতে এসব কি? আচ্ছা, সব বাদ দিলাম। তোমরা তো মনে হয় গল্প করনি। কি ব্যাপার বলো তো? কোন সমস্যা নেই তো? রুমার মুখে চিন্তার ছায়া। কোন সমস্যা নেই ভাবি। উনার ইচ্ছে হয়েছে, উনি কাজ করেছেন। আমার কি করার আছে? কি করার আছে পরে বুঝবে। শোন, বোকামি করো না। তুমি এত ছোট নও যে বরকে ভয় পেয়ে দূরে আছো। তোমার নিজেরই তো তাগাদা থাকার কথা। তা না করে প্রথম রাতেই দুজনের মুখ ভার। রুমা বিরক্ত হল। বরকে এখনই হাতের মুঠোয় না নিলে পরে কিন্তু আফসোস করতে হবে। আফসোস করতে হবে কেন? পল্লবী হেসে ফেলল এবার। রুমার কথা বলার ধরন বেশ মজার। একটু ঠাট্টা বেশি করে কিন্তু খোলা মনের মানুষ সে। ও বাবা, কত কারণ আছে। সব কথা তো আর বলা যায় না। বলে রুমা হঠাৎ একজনকে আসতে দেখে চুপ করে গেল। সুন্দর চেহারার একটা মেয়ে। বছর 23-24 হবে। রুমাকে দেখেই বাঁকা করে হাসল। ওরে বাবা, এ দেখছি মহানায়িকা। মহানায়িকা আমি না তুমি? রুমাও কম নয়। আমি আর নায়িকা। নায়ক ছাড়া আবার নায়িকা হয় কেমন করে? তা ঠিক। কেমন আছো সেটা বল। ভালো। তোমার ব্যাপার কি ভাবি বলো তো? আজকাল দেখি তোমার দেখাই পাওয়া যায় না। দেবরকে বিয়ে করিয়ে দাম বেড়ে গেল নাকি? আপনজনের কাছে আবার মানুষের দাম বাড়ে নাকি? রুমা হাসল। কথা বাড়ানোর ইচ্ছে নেই বোঝাই যাচ্ছে। মেয়েটা ছাড়ল না। সে বলল, হয়েছে আর পাম দিও না। আপনজন। তোমার দেবর তো আমাদের মানুষ বলেই মনে করে না। আহা, বাদ দাও তো। এসো তোমাকে আমাদের নতুন বউয়ের সাথে পরিচয় করিয়ে দেই। ও হলো পল্লবী, শাদাবের নববধূ। আর পল্লবী ও হলো মায়া, আমার আরেক খালাশাশুড়ির মেয়ে। মানে শাদাবের খালাতো বোন। পল্লবী সালাম বিনিময় করল মেয়েটার সাথে। মেয়েটা খুব আগ্রহ নিয়ে দেখল ওকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কিন্তু খুব সুন্দর। কিন্তু লাভ নেই ভাই। আপনার খাটাস জামাই আপনার সৌন্দর্যের মূল্য বুঝবে না। ওনার আবার আসল জায়গায় সমস্যা আছে। আহা মায়া, কি শুরু করলে? রুমা উষ্মার সুরে বলল। লুকাচ্ছ কেন ভাবি? পরের মেয়ের ক্ষতি করে কি লাভ বলো? প্রশ্ন লাভ ক্ষতির না, সত্য মিথ্যার। পল্লবী, চলো তো, খেতে চলো। খিদে লেগেছে। রুমার কথায় পল্লবী উঠে দাঁড়ালে মায়া বাঁকা হেসে চলে গেল। রুমা বিরক্তির সাথে বলল, বেহায়া একটা। কার কথা বলছেন ভাবি? কে আবার? মায়ার কথা বলছি। তোমার জামাইয়ের প্রাক্তন। মানে? পল্লবী যেন আকাশ থেকে পড়ল। সাদাবো তাহলে প্রেম করেছে কারো সাথে? আর এটা সেই মেয়ে? বাহার পল্লবীর সামনে বিরাট ভালমানুষ সাজা হয়েছে। পল্লবী সামান্য উত্তেজিত হল এবার।
রুমার হাত ধরে ফেলল, পরিষ্কার করে সব বলুন তো ভাবি প্লিজ। সব না শুনে আমি ছাড়ব না কিন্তু। আরে বলার মতো কিছু নেই। মায়ার সাথে বিয়ের কথা চলেছিল শাদাবের। মায়া খুব আগ্রহী ছিল। শাদাবও রাজি। ঘনিষ্ঠ আত্মীয় যখন তখন পারিবারিক অনুষ্ঠানগুলোতে তো দেখা সাক্ষাৎ হবেই। এরকম একটা অনুষ্ঠানে মায়া দুষ্টামি করে সবার সামনে শাদাবকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেলেছিল। ব্যাস, আর যায় কোথায়? শাদাব তো রেগে আগুন। এনগেজমেন্ট তো ভেঙেছেই, আরও কি রাগ। বেহায়া মেয়ে বলে টলে একবারে সোজা মানা করে দিয়েছে। তাতেই মায়ার ওই সব কথা। পরে ওদের বাসার সবাই সরি হয়েছিল। মায়াও ফোনে চেষ্টা করেছিল শাদাবকে বোঝাতে। শাদাবের একটাই কথা, যে মেয়ে কোনোরকম জোরতা ছাড়াই কাউকে জড়িয়ে ধরে ভরা বাজারে এমন কাজ করতে পারে সে আর যাই হোক ভালো মেয়ের কাতারে পড়ে না। এত চালু মেয়ে আমার দরকার নেই। এরপরের 2 বছর ওর জন্য মেয়ে খুঁজলাম হন্যে হয়ে। সবারই কোন না কোন ফ্যাকরা। আচ্ছা তুমিই বলো, আজকালকার দিনে এসব ফেউ ছাড়া কেউ হয়? রুমার প্রশ্নে পল্লবী ঢোক গিলল এবার। রুমা বলল, তোমার ছবি দেখে, তোমার সম্পর্কে জেনে অনেক পছন্দ করেছে আমার খাটাস দেবরটা। দেখ, তুমি আবার ওকে কষ্ট দিও না যেন। শাদাবটা বড় অভিমানী। একবার মুখ ফেরালে আর সেদিকে তাকায় না। 1 নম্বরে ঠাটা বলতে পারো। রুমা হাসল। ওর কথায় পল্লবী মনে মনে ঘামতে লাগলো এবার। আদ্যানুষ্ঠান শেষ করে বাড়ি ফিরতে বেশ রাত হলো। বাড়ি ফিরে শাদাব ঘোষণা দিল কাল সকালেই সে চট্টগ্রাম যাবে। খুব ভোরে রওনা দেবে। পল্লবী যদি পারে ওকে যেন ভোরে ডেকে দেয়। পল্লবী মাথা নাড়ল। জি, ডেকে দেব। থ্যাঙ্কস। কাল তাহলে তুমি তোমাদের বাসায় চলে যেও। তোমার মায়ের কাছে। আচ্ছা। আস্তে করে উচ্চারণ করল পল্লবী। তারপর সাহস করে জানতে চাইল, কবে ফিরবেন। দেখি। ফিরে আর কি করব বলো? কে আছে এখানে যে তার কাছে ফিরব? বলল শাদাব। পল্লবী তাকিয়ে রইল ওর দিকে। শাদাব হঠাৎ বলল, আচ্ছা ওই লোক তখন কি বলছিল তোমাকে? কোন লোক? ও না, তেমন কিছু না, এমনি টুকটাক আলাপ। আমি হিমার কি হই এসব? হম। শাদাবকে চিন্তিত দেখালো। দেখেই ধান্ধাবাজ মনে হয়েছে। নইলে ভাবো অত মানুষের ভিড়ে একজন বিবাহিতার পেছনে কেন পড়বে সে? তুমি খেয়াল করলে দেখতে, সে যে দুবার তোমার দিকে তাকিয়েছে দুবারই তোমার গায়ের দিকে তাকাচ্ছে। যেন তুমি ওকে জাদু করেছ, হারামজাদা। বলে দীর্ঘশ্বাস ফেলল শাদাব। পল্লবী স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, শাদাব ওকে সন্দেহ করেনি তাহলে। মাহিনকে সে বরযাত্রীদের একজন হিসেবেই নিয়েছে। সে সামান্য ভীত স্বরে বলল, আপনি এগুলো খুব খেয়াল করেন তাই না? একজন পুরুষ হবার কারণে আমি জানি ছেলেরা কি দেখে আর কি ভাবে দেখে।
আপনি নিজেও নিশ্চয়ই তাই দেখেন। চোখ পড়ে কিন্তু না দেখার চেষ্টা করি। এতটুকু সততা না থাকবে না। এভাবে কেউ ভাবে না আসলে। আজকাল তো সবাই খুব লিবারেল। হাতও ধরে। পল্লবী না বলে পারল না। সাদাব হাসল, এগুলো আধুনিকতার নামে ছ্যাবলামো। তোমার সামনে অন্যের টাকা বা খাবার পড়ে থাকলে তুমি কি তা ছুঁয়ে বা চেখে দেখবে? ধরো আমার পার্সোনাল জিনিস, তুমি কি আমার অগোচরে রেখে দেবে? না না, ছি ছি, তা কেন রাখব? কি অদ্ভুত কথাবার্তা! এটা যদি লজ্জাজনক অপরাধ হতে পারে তাহলে স্বামীর অগোচরে তার বউয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা কি নৈতিকতা? বউ তো আর বস্তু নয়, মানুষ। তার কি নিজস্বতা বা স্বাধীনতা থাকতে নেই? একশবার আছে। তবে স্বাধীনতা মানেই যদি হয় স্বেচ্ছাচারিতা, তাহলে তা থাকতে নেই। একজনের স্বাধীনতা যখন অন্যের ক্ষতির কারণ হয় তখন তাকে স্বাধীনতা বলা চলে না। পল্লবী নীরবে বসে রইল। ইতোমধ্যে সাদাব তার ছোট জার্নি ব্যাগটা গুছিয়ে ফেলল। পল্লবী চুপচাপ ওর কাজ দেখতে লাগল। তারপর হঠাৎ আস্তে করে বলল, আমি কি আপনার সাথে যেতে পারি? মানে আপনি যদি চান বা ওয়াইফ এলাউড হয়। সাদাব হাতের কাজ ফেলে পল্লবীর দিকে তাকালো কিন্তু কিছু বলল না। পল্লবী নিজেই বলল, আপনি হয়তো আমাকে আর বিশ্বাস করেন না, বলে মুখ নামিয়ে ফেলল। সাদাব তখন ড্রয়ার খুলে অফিসের কাগজগুলো বের করতে যাচ্ছিল। কাজ বাদ দিয়ে থমকে তাকালো। পল্লবী সেই চাহনির সামনে কুঁকড়ে গিয়ে বলল, আমি সারা জীবন একজন বিশ্বস্ত স্ত্রী হিসেবে আমার স্বামীর সাথেই থাকতে চেয়েছিলাম। স্বামী নির্বাচন করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। সাদাব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, পুরুষকে যেমন স্ত্রী নির্বাচন করতে জানতে হয় তেমনি স্ত্রীকেও জানতে হয় তার জীবনসঙ্গীর সম্পর্কে। মেয়েদের কি সে সুযোগ আছে? সুযোগ কেউ করে দেয় না, নিজেকে করে নিতে হয়। উল্টাপাল্টা জায়গায় বাহাদুরি না দেখিয়ে জায়গামত বাহাদুরি দেখাতে জানাটাই বীরত্ব। হোক সেটা নারী বা পুরুষ। বেশিরভাগ মেয়েই জানে না তার কতটুকু ক্ষমতা আছে। যেমন আমি জানি না এখানে আমি কি করতে পারি। কি করতে চাও সেটা আগে ঠিক করো। সংসার করতে চাই। একটু আগেই বলেছি। ভেবে বলেছ তো, নাকি সাময়িক আবেগ? বয়স তো বেশি হয়নি। ভাবাবেগে আক্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। ভাবাবেগ নয় এটা। চাইলে প্রমাণ নিতে পারেন। পল্লবী ফের মুখ নামালো। মৃদুস্বরে বলল, শুনলে হয়তো রাগ করবেন, তবু এটা আমাকে বলতে হবে। কি? ছোট খালামণির বাসায় হিমার বরের যে বন্ধুটাকে দেখলেন, ওটা সেই মাহিন যার কথা সেদিন আপনাকে বলেছিলাম, কিন্তু ও যে সেখানে আসবে আমি জানতাম না। সেও বোধহয় জানত না। আমাকে দেখেই সে এগিয়ে আসে। চলে যাবার আগে আমার সাথে যোগাযোগ রাখবে বলে কথা দিয়েছে। যোগাযোগ না রাখলে ও আপনাকে সব বলে দেবে বলে ভয়ও দেখিয়েছে। আমি মেনে নিয়ে সরে এসেছি। কি করব বুঝতে পারছিলাম না। আমার বাবা জানতে পারলে কষ্টে মরে যাবে। এদিকে আপনিও রেগে যাবেন। আমি জানি না সামনে কি অপেক্ষা করছে। আমি কি করব একটু বলে দেবেন? একদমে কথাগুলো বলে সাদাবের দিকে তাকালো পল্লবী। সাদাব হতভম্ব। সে দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, আমি বলে দেব। আমি বললে কি সেটা তোমার মন মত হবে? তোমার সিদ্ধান্ত তো তোমাকেই নিতে হবে। তুমি চেয়েছো তোমার বাবাকে যেন না বলি।
এটা তো মেনেই নিয়েছি। আমি তাদেরকে কিছুই বলবো না, কিন্তু বাকিটা তো আমার আয়ত্তে নেই। বুঝলাম, কিন্তু সংসার করতে পারবো কিনা সেটা তো জানি না। নিজের অবস্থান নির্ণয় করব কিভাবে? শাদাব চুপ করে গেল। একটু পর বলল, বাবা অসুস্থ হবে এই ভয়ে অপছন্দের মানুষের সংসার করাটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। তাহলে? শাদাব তাকিয়ে আছে পল্লবীর দিকে, কিছু বোঝার চেষ্টা করছে। পল্লবী অন্যদিকে মুখ ফিরিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, বড়ভাবির কাছে শুনেছি আপনি মায়ার আচরণে খুব রাগ করেছেন। এতটাই রাগ করলেন যে বেচারিকে ক্ষমাটা পর্যন্ত করলেন না। আমি তো আরো বড় অপরাধ করেছি, আমারও হয়তো ক্ষমা নেই। শাদাব এবার মুচকি হাসল। পল্লবী তা দেখতে পেল না। কোন কথা না বলে বেরিয়ে গেল ঘর ছেড়ে। শাদাব বাইরে গেছে 15 মিনিট হবে। এই 15 মিনিট ধরে পল্লবী স্থাণুর মতো বসে আছে সোফায়। বিয়েবাড়ির সাজ এখনো বদলায়নি। হয়তো সাজ বদলাবার কথা মনেই নেই। হাত পাগুলো নড়াচড়া করতে অস্বীকৃতি জানাচ্ছে। আচমকা বিজবিজ শব্দে মেসেজ এলো। পল্লবী নিঃশ্বাস ফেলে মোবাইলটা হাতে নিয়ে দেখল, মাহিন মেসেজ করেছে। 1 সেকেন্ড অপেক্ষা করল, তারপর নির্দ্বিধায় ব্লক করে দিল মাহিনকে। মোবাইলটা সোফায় ছুঁড়ে ফেলল। ঠিক সেই মুহূর্তে শাদাব ঘরে ঢুকে বলল, আম্মাকে জানিয়ে এলাম কথাটা। পল্লবী ভীত চোখে তাকাল। শাদাব হাসি হাসি মুখটাকে গম্ভীর করার চেষ্টা করতে করতে বলল, বলে এলাম যে কাল পল্লবীও আমার সাথে যাবে। আমরা অফিস ট্যুরের পর নিজেদের মতো একটু ঘুরব। 1 সপ্তাহেরও বেশি দেরি হতে পারে। আম্মা তাতেই রাজি। পল্লবী বোকার মতো তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর আনন্দ চাপতে দ্রুত মুখ নামিয়ে নিল। শাদাব ওর মুখোমুখি বসে বলল, কাজটা কি ঠিক করেছি? পল্লবী সামান্য মাথা ঝাঁকাল। বলল, কেবল একটাই ভয়, মায়ার মতো আমাকেও কোনোদিন। শাদাবের মুখটা গম্ভীর হয়ে গেল এ কথায়। ভারী স্বরে বলল, মায়া আমার বাগদত্তা ছিল। স্ত্রী নয়, তুমি আমার স্ত্রী। স্ত্রী হিসেবে আমার ভালোবাসার যেমন হকদার তুমি, তেমনই ক্ষমারও। ধন্যবাদ। ব্যাস এইটুকুই। জি। পল্লবীর আয়াত চোখে পত্রপল্লবের দীর্ঘ ছায়া। সেদিকে তাকিয়ে শাদাব বলল, তোমরা মেয়েরা বড় অদ্ভুত, গবেষণার দাবিদার। কেন? পরে বলছি, তার আগে বলো, বিয়েবাড়িতে অমন হঠাৎ করে আমাকে কাবু করতে চেয়েছিলে কি মনে করে? কারণ কি? কাবু করতে চেয়েছিলাম? কই না তো। আমার যেন মনে হচ্ছিল কিছু একটা দেখাতে চাচ্ছিলে। পল্লবী বিভ্রান্ত বোধ করল এবার। শাদাব এগিয়ে আসতে দেখে কিছুটা ভয়ও পেল। কি দেখাতে চাচ্ছিলাম? মনে করে দেখ। মনে পড়ছে না সত্যি। পল্লবী মনে করবে কি? হাত পা অসাড় হয়ে আসছে টের পেল। শাদাব এবার ওর কাছাকাছি এসে বলল, তোমার কি আমাকে নাবালক বলে মনে হয়? কান্নার ভান করে আঁচল খসিয়ে দেবে, তারপর সেটা ঠিক করার নাম করে আমাকে প্রভোগ করতে চাইবে, আর আমার আঁচল তুলে দেয়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে, আর আমি কিছুই বুঝব না। ব্যাপারটা আসলে তা নয়, আপনি ভুল বুঝেছেন। তবে তিলটা কিন্তু আমি দেখে ফেলেছিলাম।
তাই চাইনি আর কেউ এটা দেখুক। এখন তো এখানে কেউ নেই, নির্ভয়ে দেখাতে পারো। আমি কাউকে বলে দেব না যে তিলটা ওখানে কত সুন্দর দেখায়। পল্লবী 2 হাতে মুখ ঢেকে ফেলল। বন্ধ চোখের পাতায় স্বপ্নের মতো কিছু অনুভূতি টের পেয়ে স্থির হয়ে গেল। স্বপ্নভঙ্গের আশঙ্কায় চোখ খুলতে ভয় হলো আজ। জীবনে প্রথমবারের মতো জানতে পারল নারীত্বের সমর্পণ যতটা না শারীরিক, তার চেয়েও বেশি মানসিক। সবল পুরুষের আগ্রাসী চাওয়ার কাছে হার মেনে নেয়। সানন্দে সমর্পিত হলো উন্মুখ হয়ে থাকা মন। এতদিন ভ্রমরের গুঞ্জনকে মধুকরের গুনগুন ভেবে যে বিভ্রমের মধ্যে ছিল, আজ একটু একটু করে তার ভবলীলা সাঙ্গ হলো। মন দিয়ে বুঝতে পারল ভ্রমর কখনো মধুকর নয়। মধুকর মধু খেয়ে পেট ভরে না, সে মধু জমা করে পরিবার সম মৌচাক সাজায়। ভ্রমরের মতো মধু খায় আর ধ্বংসন করে বেড়ায় না। তবে তার মৌচাকে ভাগ বসাতে এলে মৌমাছিও কখনো ভ্রমরকে ছেড়ে দেয় না। ভাবনাটা আজ অপার নিশ্চিন্তে দান করল পল্লবীকে। সাদাব যে নিছক উড়ে বেড়ানো ভ্রমর নয়, তা আজ জানা হয়ে গেছে ওর। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।